অথবা সিঙ্গাপুর অথবা মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন জায়গায় যেতে পারেন, যাদের অল্প সচ্ছলতা তারা কম্পিউটার পাশের দেশে এতদিন গেছে। তো এইটা যাওয়ার অবশ্য উদ্দেশ্য যেমন চিকিৎসা তো বটেই, চিকিৎসার সেখানে কিছু সুবিধা পান, ভালো করে ডাক্তাররা দেখে, কিন্তু আমি তুলনামূলকভাবে দেখেছি আমাদের ডাক্তাররা কোনো অংশেই কম না। আমাদের ডাক্তাররা তো বিলেত যাচ্ছে, আমেরিকা যাচ্ছে, তারা তো ডিগ্রি নিয়ে আসছে, ওরাও তাই যাচ্ছে। কিন্তু তারপরে এই পার্থক্যটা কেন হয়? সেটা হচ্ছে যে ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্টের কোনো একটা জায়গায় অভাব রয়েছে। মানে গাদি গাদি হয়ে হাসপাতালের বারান্দায় শুয়ে আছে, রুগীও আছে, রুগীর আত্মীয় স্বজনরাও আছে, যারা অ্যাটেন্ডেন্স তারা, যে এই সমস্ত ব্যাপারগুলো যদি মানে একটা স্ট্রিম লাইনিং করা যায়, ঠিক মতো একটা বিধি আইন প্রণয়ন করে আমাদের হাসপাতালগুলো যদি উন্নত করা যায়, তাহলে আমরা মনে হয় অধিকাংশ মানুষ আর ওই কারণে বাইরে যাবে না, তারা হয়তো ট্যুরিজমের জন্য যেতে পারে, কিন্তু তাদের স্বাস্থ্য সেবাটা এখান থেকেই নিশ্চিত হবে। করোনার সময় শুধু আমি বলবো, মানে এগুলো যারা আমরা মানে লেম্যান হিসাবে আমাদের দেখা এবং যারা ভুক্তভোগী, সেটা হলো যে দেখুন এত বড় একটা জিনিস, অক্সিজেন আমাদের ঢাকার 2-3টা তাও আর কি নাম করা প্রাইভেট হাসপাতাল ছাড়া বাংলাদেশের কোনো, বিশেষ করে মফস্বলের কোনো হাসপাতাল এই অক্সিজেন সাপোর্টটা দিতে পারেনি, যার কারণে আমাদের কম্পারেটিভলি করোনায় কম মারা গেছে, কিন্তু যতগুলো মারা গেছে তারও 50% হয়তো মরতো না যদি আমাদের মফস্বল বা ডিস্ট্রিক্ট লেভেলে আমাদের যদি অক্সিজেন সাপোর্টটা থাকতো। এটা থাকেনি এবং এই কারণে অনেকে মারা গেছে, আমার নিজের ভাইরা মারা গেছে। আর মানে এটার কথা কি বলবো, শুধু বগুড়া থেকে ঢাকায় আনতে পারলাম না, ওখানে তারা দিবে কিন্তু অক্সিজেন দিতে পারলো না, আমার নিজের মানে আপন ভাগ্নে মারা গেল। তো মানে এই স্বাস্থ্য ব্যবস্থা মানে শিকার হতে হয়েছে কোনো না কোনো পরিবার, আমরা এই ধরনের অবস্থার মধ্যে পড়েছি। তো এই সমস্ত বিষয়গুলি আছে। তো দেখুন ভেন্টিলেশনের এত অভাব, ইয়ের মতো একটা কি বলে হলি ফ্যামিলির মতো একটা হাসপাতাল, খুব নাম করা হাসপাতাল একসময় যখন খ্রিস্টান মিশনারিরা চালাতো, এখনো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হাসপাতাল, ওখানে আমার মায়ের ভেন্টিলেশনের কোনো সুবিধা নাই, সারা ঢাকা শহরে খুঁজে বেরিয়েছি, খুঁজে বেড়াতে বেড়াতে মানে কোথাও না পেয়ে বাধ্য হয়ে একটা ধানমন্ডির একটা প্রাইভেট ক্লিনিকে, হ্যাঁ আমরা সেখানে গিয়ে পড়েছি বলেছি। তো এই যে ঘটনাগুলো সে মানে এই জিনিসগুলো আমাদেরকে মানে যোগ করতে হবে বলে আমি মনে করি, আমাদের এগুলো দেখতে হবে যাতে সাধারণ মানুষ অ্যাড্রেস করতে পারে এই বিষয়টি। আর পরিবেশের উপরে খুব ইয়ে করেছেন, মানে সুন্দরভাবে সেটা বলেছেন। আমার কাছে মনে হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড যেটা এমিট করে আমাদের এখানে, সেটা ঢাকা শহর এবং অন্যান্য জায়গায় আপনার কি বলে যে ইটের ভাটা, এই ইটের ভাটাটা আমাদের মানে ইয়ের মধ্যে নিয়ে আসতে হবে, কারণ আইন আছে কিন্তু সেটার প্রয়োগ নেই। আপনার একটা নির্দিষ্ট উচ্চতায় টাওয়ার তৈরি হবে, দেখা যাচ্ছে যে সেই মানে সরকার নির্ধারিত আইনসঙ্গত টাওয়ারের চাইতে অনেক বড় হচ্ছে, কি বলে অনেক ছোট হচ্ছে টাওয়ার, যতটুকু উঁচু করা দরকার ততটুকু উঁচু করছে না। তো এটার কারণে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। তারপর পোড়া ইট নিষিদ্ধ করা হয়েছে, বলা হয়েছে নিরুৎসাহিত করা হয়েছে, ওখানে ব্লক দিয়ে বিল্ডিং করা যায় কিনা সেই ব্যাপারটা মানে বারবার পরামর্শ করছেন পরিবেশবিদরা, কিন্তু কেউ মানছে না। ফলে না মানার কারণে কিন্তু আমাদের এই ঘটনাগুলোর সৃষ্টি হচ্ছে, মানে আরো বেশি আমাদের মানে পরিবেশ দূষণের মধ্যে আমরা পড়ছি। যদিও কি বলে আমেরিকান প্রেসিডেন্টের একটা বড় ফান্ড আছে, এখন ট্রাম্প সাহেব ওটা রেখেছেন কিনা জানি না, আমি শুনলাম যে এটা দেবেন না, এই ফান্ড থেকে বিভিন্ন দেশে দেওয়া হচ্ছে পরিবেশ দূষণকে মোকাবেলা করার জন্য, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র একাই 28% কার্বন ডাইঅক্সাইড এমিট করে। তো সুতরাং এটা খুবই কন্ট্রাডিক্টরি একটা বিষয়। তো যাই হোক, এই বিষয়গুলো আছে আমাদের দেশের জন্য যেটা উপযোগী, সেটা মানে পরিবেশের জন্য দায়ী হচ্ছে মেইন অনেকগুলো বিষয়ের মধ্যে একটা হচ্ছে এই কি বলে ইট ভাটার চিমনি, আর হচ্ছে অপরিকল্পিত নগরায়ন। আর খেলাধুলা এবং অন্যান্য বিষয়গুলো ভালোই বলেছে, আমি বলবো যে শুধু আমিনুলকে আর বলবো যে এই যে তোমাদের যে কাজগুলো খেলাধুলার উপর যে তোমরা যে ভীষণ এখানে দিয়েছো, সেটার পাশাপাশি
কিছু ইন্টারন্যাশনাল খেলা আনা যায় কিনা। জিয়াউর রহমান গোটা জাতিকে উজ্জীবিত করেছিল মাত্র কয়েক বছর তার শাসন, কিন্তু এশিয়ান যুব ফুটবল মোহাম্মদ আলী ক্লেকে নিয়ে আসা এর মধ্যে দিয়েই তো জেগে উঠেছে জাতি। তো যাই হোক, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি সারা দিনের আজকের এই কর্মসূচিতে আপনারা যেভাবে এখানে উপস্থিত থেকে কথা শুনেছেন আমাদের বিশেষজ্ঞদের, আপনারা এনরিচ হবেন, সমৃদ্ধশালী হবেন, জিনিসগুলো আপনারা শিখে আপনারাই জনগণের শিক্ষক হিসাবে সারা দেশের সাধারণ মানুষকে আপনারা বোঝাতে পারবেন এবং তাদেরকে জানাতে পারবেন বিএনপির অভীষ্ট লক্ষ্য কি সামনের নির্বাচন নিয়ে। আপনাদের সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ।